শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা ফেরদৌস। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। প্রত্যাবাসনে রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান। জাতিসংঘে এই বিষয়ে সম্মেলনে বললেন প্রধান উপদেষ্টা। সংকট নিরসনে 7 দফা প্রস্তাব। অসচেতন কর্মকাণ্ডে কিশোরগঞ্জের হাওর থেকে হারিয়ে গেছে 70 প্রজাতির দেশি মাছ। হুমকির মুখে পড়বে খাদ্য নিরাপত্তা, বলছেন গবেষকরা। এবং বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল। মনোনয়ন প্রত্যাহার বিএনপি 4 নেতার ছেলেদেরও ভোটের ফিক্সিং বন্ধের দাবি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগদান শেষে বাংলাদেশ সময় সকাল 9:15টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে গতরাতে জাতিসংঘে রোহিঙ্গাদের নিয়ে সম্মেলনে তিনি বলেন, দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকটের একমাত্র শান্তিপূর্ণ সমাধান হলো তাদের মিয়ানমারে প্রত্যাবাসন। এ সংকট নিরসনে তিনি 7 দফা পদক্ষেপের প্রস্তাব করেন। মিয়ানমার থেকে জোরপূর্বক বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা বর্তমানে অন্তত 13,24,000-এর মতো। এখনও অনেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছেন। এছাড়া প্রতি বছর আশ্রয় শিবিরে জন্ম নিচ্ছে 30,000 শিশু। সব মিলিয়ে অতিরিক্ত এ জনসংখ্যার চাপে নাজেহাল বাংলাদেশ। এছাড়াও নিরাপত্তার হুমকি তো রয়েছেই। তাদের ফিরিয়ে নিতে কয়েক দফা প্রচেষ্টার পরও আশাব্যঞ্জক ফল নেই। The plight of Rohingyas continues. এমন বাস্তবতায় মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি বিষয়ক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রেখেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা গণহত্যা শুরুর 8 বছর পরও তাদের দুর্দশা অব্যাহত রয়েছে। সংকট নিরসনে কার্যকর কোনো উদ্যোগ নেই। রয়েছে আন্তর্জাতিক অর্থায়নেরও মারাত্মক ঘাটতি। Rohingya crisis originated in Myanmar. Its solution lies in Myanmar. The international community must put effective pressure on Myanmar and the Arakan army to immediately stop persecution of the Rohingyas and start working for their expeditious repatriation to Rakhine. It is the only solution of the crisis. It should not be held hostage to broader reforms in Myanmar. As funding declines, the only peaceful option is to begin their repatriation. As an immediate step, those who recently crossed into Bangladesh, escaping conflict, must be allowed to repatriate. সংকটের একমাত্র শান্তিপূর্ণ সমাধান হলো তাদের মিয়ানমারে প্রত্যাবাসন, বলেন প্রধান উপদেষ্টা। প্রত্যাবাসনের জন্য রোডম্যাপ প্রণয়ন ও রোহিঙ্গাদের উপর সহিংসতা বন্ধ সহ 7 দফা পদক্ষেপের প্রস্তাবও করেছেন তিনি। Devise a practical roadmap for safe, dignified repatriation of the Rohingyas with reasonable and stabilization of Rakhine. Mobilize international support to stabilize Rakhine and place international civilian presence to monitor stabilization. Support confidence-building measures for sustainable integration of Rohingya in Rakhine society and governance. Pursue accountability and restorative justice. রোহিঙ্গাদের জন্য নতুন করে যুক্তরাষ্ট্র 60 এবং যুক্তরাজ্য 36, মোট 96 মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। জাতিসংঘ সদর দপ্তরে রোহিঙ্গা বিষয়ক সম্মেলনে এই প্রতিশ্রুতি আসে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টা সম্প্রতি এক সাক্ষাৎকারে অনেকে 50 বছর পর্যন্ত অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় দেখতে চায় বলে যে বক্তব্য দিয়েছেন, তাতে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে তিনি আরও বলেন, দেশের মানুষ দ্রুত নির্বাচন দেখতে চায়। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতটুকু হবে, কি হবে, এটা তো নয়। যত তাড়াতাড়ি সম্ভব আপনি নির্বাচন দেবেন, এটা মানুষ চায় এবং আপনার প্রতি সেই আস্থা রেখেছে। কিন্তু এখন এই যে কথাটা আপনি বললেন, এটা এর আগে আপনি যখন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না, যে অনিশ্চয়তা ছিল, আপনার এই কথার মধ্যে দিয়ে আরেকটি অনিশ্চয়তা তৈরি হলো যে তাহলে আপনার মনের মধ্যে কি কাজ করছে।
জলবায়ু পরিবর্তনের প্রভাব ও মানুষের অসচেতন কর্মকাণ্ডের কারণে কিশোরগঞ্জের হাওর থেকে হারিয়ে যেতে বসেছে দেশীয় প্রজাতির মাছ। কমছে উৎপাদন, সংকটে জেলে পেশার সঙ্গে যুক্ত লাখো মানুষ। গবেষকরা বলছেন এই ধারা চলতে থাকলে হুমকির মুখে পড়বে খাদ্য নিরাপত্তাও। বিস্তারিত কিশোরগঞ্জ রিপোর্টার বিজয় রায় খোকার প্রতিবেদনে। ভোর হওয়ার আগেই ঘাটে ভিড় করত মাছ ভর্তি নৌকা। হাঁক ডাকে জমজমাট থাকত কিশোরগঞ্জের করিমগঞ্জের ধনু নদী তীরের বালিখলা মাছ বাজার। প্রতিদিন কোটি টাকার দেশি মাছ কেনা বেচা হতো এই বাজারে, কিন্তু এখন বদলে গেছে সেই চিত্র। কমেছে মাছ, কমেছে বিক্রিও। জলবায়ু পরিবর্তন, নদী ও হাওরে পলি জমে যাওয়া, চাষাবাদে অতিমাত্রায় কীটনাশক ব্যবহার, অপরিকল্পিত স্থাপনা আর নিষিদ্ধ জালের ব্যবহারে মাছের চলাফেরা, প্রজনন আর আবাসস্থল ক্ষতিগ্রস্ত হচ্ছে বলছেন বিশেষজ্ঞরা। একসময় হাওরে 143 প্রজাতির দেশি মাছ পাওয়া গেলেও এখন টিকে আছে মাত্র 70 থেকে 75 প্রজাতির মাছ। জেলেরা মাছ ধরে তো মাছ খুব কম মারা পড়ে, এই কারণে মাছও এই বাজারে খুব কম আই। কিছুদিন ধরে একবারে মাছ কম, সেই মাছে আমরা পুষে না। মাছ হইব করতো পানির তো নাকি, এরপরে বালু হইয়া নদী জমি অনেক টান হয়েছে। এই সংকট শুধু বাজারেই নয়, হাওরের হাজারো জেলের জীবনেও এর প্রভাব পড়েছে। মাছ না পেয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন। প্রায় 1 কোটি টাকার মাছ আসতো, কিন্তু এখন মাছ নাই। অর্ধেকের চেয়ে নিচে নামে জায়গা, জেলেরা মাছ পায় না। এই আপনার নৌকার তলাত করে কিছু মাছ আনে। গেল 1 দশকে কিশোরগঞ্জ সহ হাওর অঞ্চল থেকে মাছ আহরণ কমে গেছে প্রায় 4 লাখ মেট্রিক টন। এদিকে মাছের প্রজাতি বাঁচাতে সব ধরনের পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় মৎস্য বিভাগ। হাওরের তলদেশে বালি জমে তলদেশ উঁচু হয়ে যাচ্ছে, যার ফলে মাছের প্রজনন ক্ষেত্র, বিচরণ ক্ষেত্র, লালন ক্ষেত্র সবগুলো কোনো কোনো ক্ষেত্রে ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের অভিযান মোবাইল কোড করার পরেও তাদের মতো করে এই নিষিদ্ধ জালগুলা ব্যবহার করে এদেরকে নির্মূল করার চেষ্টা করে মাছ আহরণ করে। হাওরের মাছ বিলুপ্তি ঠেকাতে সচেতনতা, কঠোর আইন প্রয়োগ সহ প্রয়োজন দীর্ঘমেয়াদী সংরক্ষণ পরিকল্পনা, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। বিজয় রায় খোকা, মাছরাঙ্গা সংবাদ, কিশোরগঞ্জ। আগামী 3 দিন দেশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ ও গভীর সঞ্চারণশীল মেঘমালার প্রভাবে সব বিভাগে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। রাজধানী ঢাকায় গত রাত 12টা থেকে আজ সকাল 6টা পর্যন্ত বজ্রপাত সহ 132 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এটি এ সময়ে দেশের সর্বোচ্চ বৃষ্টি। এতে রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে যায়, চলাচলে ভোগান্তিতে পড়েন নগরবাসী। এরই মধ্যে ঢাকার পাশাপাশি রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টি, ঝড়ো হাওয়া ও বজ্রপাতের এই প্রবণতা 4 অক্টোবর পর্যন্ত বিভিন্ন স্থানে কম বেশি থাকতে পারে। স্বাভাবিক হচ্ছে খাগড়াছড়ির অবস্থা। আজ থেকে 5 অক্টোবর পর্যন্ত খাগড়াছড়িতে সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করেছে যুগ্ম ছাত্র জনতা। টানা 4 দিন সড়ক অবরোধের পর গতরাতে তাদের ফেসবুক পেজে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেওয়া হয়। তবে নিরাপত্তার স্বার্থে খাগড়াছড়ি সদর উপজেলা ও গুইমারা উপজেলা 144 ধারা বহাল রেখেছে জেলা প্রশাসন। এদিকে সড়ক অবরোধ স্থগিত হওয়ায় খাগড়াছড়িতে সাধারণ মানুষের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান খুলতে দেখা গেছে। পাশাপাশি খাগড়াছড়ি থেকে সকল যানবাহন সহ দূরপাল্লার যানবাহনও ছেড়ে যাচ্ছে। 5 দিনব্যাপী দুর্গোৎসবের চতুর্থ দিন আজ নীলপদ্ম, অপরাজিতা ফুল, বেলপাতা ও ঘি সহ নানা উপাচারে আজ মহানবমীতে পূজিত হন দেবী দুর্গা। প্রার্থনা করা হয় বিশ্ব শান্তি ও কল্যাণের। বিস্তারিত দেখুন মৌমিতা জান্নাতের প্রতিবেদনে। মৃন্ময়ী মূর্তিতে চিন্ময় রূপ নিয়ে আবির্ভূত হবেন দেবী দুর্গা। এ প্রত্যাশায়, ভক্তি ও ভালোবাসায়, ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে মণ্ডপে মণ্ডপে সপরিবারে পূজিত হচ্ছেন আনন্দময়ী দেবী দুর্গা। পুরাণ মতে অষ্টমীর শেষক্ষণ আর নবমীর শুরুর লগ্নে গতকাল সন্ধি পূজার মধ্য দিয়ে নিশ্চিত হয়েছে অসুরের বিরুদ্ধে বিজয়। আজ সকালে মহানবমীর বিহিত পূজা, তর্পণে দুর্গার মহাস্নান সহ ষোড়শ উপাচারে শেষ করা হয় পূজার আনুষ্ঠানিকতা। মানুষের জীবনের যা পাওনা প্রাপ্তি আছে
সেটা হচ্ছে ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গ, সেটা আজকে নবমীতে পূজা দিয়ে আমরা প্রার্থনা করেছি এবং সকলের মঙ্গলের জন্য কামনা করেছি। এদিকে 5 দিনের পুজো আনন্দের চতুর্থ দিনে এসে উৎসবের আমেজ এখন তুঙ্গে। আর উৎসব মানেই সম্প্রীতির সুর। একে সফল করে তুলতে সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি এতে যোগ দিয়েছেন ভিন্ন ধর্মানুসারী ও ভিনদেশীরা। সকল অপশক্তি বিনাশ হোক। এখানে এসে খুবই ভালো লাগছে। আর আমি একজন নন হিন্দু, কিন্তু উৎসব তো সবার, এর জন্য উৎসবে সামিল হতেই এখানে এসেছি। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, এছাড়া সার্বিকভাবে পূজা পরিস্থিতি ভালোই বলা চলে। এটি একটি উৎসব যা মন্দের উপর আলোর জয়, অন্ধকার উপর আলোর জয় এবং বিশ্বকে রক্ষা করার জন্য ঐশ্বরিক শক্তির উদযাপন। গেল বছর থেকে পুজোর ছুটি 2 দিন হওয়ায় আনন্দ বেড়েছে বহুগুণ। তবে মহানবমীর পুজোর মধ্য দিয়ে আদ্যাশক্তি মহামায়ার বিদায় ঘণ্টা বেজে উঠলেও সে বেদনাকে পাশে রেখে আজকের উৎসব উদযাপন করতে চান ভক্তরা। নবমী আসলে মনে হয় যে পূজাটা শেষ হয়ে গেল, আসছে বছর আবার হবে, সেটাই হচ্ছে কামনা। যে আজকে ঝড় হোক, বৃষ্টি হোক, টর্নেডো হোক, ভূমিকম্প হোক, যাই হোক, আজকের দিন বাসায় থাকা যাবে না, আজকে বাইরে থাকতে হবে। মা যে কালকে চলে যাবে সেটার জন্য একটু কষ্ট লাগছে, কিন্তু আজকে একটু ভালো লাগছে। একদিন পরেই মর্তলোক ছেড়ে স্বামী গৃহে কৈলাসে ফিরে যাবেন দেবী দুর্গা। আগামীকাল প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে 5 দিনের এই উৎসব। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। দর্শক, কিছুক্ষণ আগে চট্টগ্রাম, বরিশাল, রংপুর ও দিনাজপুর থেকে দুর্গোৎসবের আয়োজন নিয়ে জানিয়েছেন সহকর্মীরা। নবমীর দিনে তারা দেবী দুর্গার কাছে যজ্ঞ করেন, যেটিতে আসলে বেলপাতা, কাঠ সহ ঘি এসব দিয়ে আসলে এই যজ্ঞ করা হয় এবং এর মাধ্যমে দেবী দুর্গার কাছে সকল ধরনের বিপদ আপদ যেন কেটে যায় সেই প্রার্থনা করা হয়। সব কিছু মিলিয়ে খুবই আনন্দঘন পরিবেশে এটি পালিত হচ্ছে। লোক সমাগমও খুব বেশি হচ্ছে এবং সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটি পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। ভক্তরা জানিয়েছেন এবছর সুষ্ঠু, সুন্দর এবং শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে তাদের পূজা অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় রাজনৈতিক ব্যক্তি এবং সাধারণ মানুষ সকলের সমষ্টিগত সহযোগিতায় এবছর শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা। আমরা কথা বলেছি বিভিন্ন জনের সঙ্গে, তারা আমাদেরকে বলেছেন যে এখন পর্যন্ত তারা নির্বিঘ্নে প্রত্যেকটা পূজা মণ্ডপে ঘুরেছেন, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা প্রশাসনের লোকের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা নিরাপত্তা দিতে সর্বস্তরে তারা ছড়িয়ে ছিটিয়ে আছেন এবং তারা কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা তৈরি করে রেখেছেন। দিনাজপুরে যে বিভিন্ন মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরে আমরা গিয়েছি এবং মন্দিরে আমরা লক্ষ্য করেছি যে পূজার্থীদের যে ভিড় আমরা লক্ষ্য করেছি এবং প্রত্যেকটি মন্দিরে ঢাক ঢোলের বাজনা এবং যে পুরোহিতরা রয়েছে তারা পূজা সম্পন্ন করছে। এতে করে আমরা লক্ষ্য করেছি যে দিনাজপুরে এবার যে 13টি উপজেলায় মোট 1259টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। ডাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের প্রত্যাশার পালে লেগেছে হাওয়া। নির্বাচিত নেতারা দায়িত্ব নেওয়ার পর শুরু করেছেন নানা উদ্যোগ। তাদের কার্যক্রমকে ইতিবাচক হিসেবে দেখছে শিক্ষার্থীরা। তবে এখতিয়ারের বাইরে কিছু কাজ করার সমালোচনাও আছে। ছারপোকার সমস্যার জন্য আমাদের ঘুমাতে প্রচুর পরিমাণে কষ্ট হয়। আমরা যারা ডাবলিং করি আমরা ওই বেডটাতে মাত্র 14 ইঞ্চি করে পাই। শুতে যে আমি বিছানা থেকে পড়ে গেছি। একটি 4 জনের রুম, সেখানে আমরা থাকি 8 জন। খাওয়ার সমস্যাটা খুবই সিভিয়ার আসলে। ডাল দিয়ে আসলে যে গোসল করা যায় এটা কিন্তু একবারে সত্য কথা। তেলাপোকার পা পাওয়ার পরে মনে হয় 1 সপ্তাহ হলে খাবার খাইনি। এরকম নানা সমস্যায় জর্জরিত প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাই এবারের ডাকসু নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের প্রত্যাশা ছিল অনেক। নির্বাচনের আগে প্রার্থীরাও দিয়েছিলেন নানা প্রতিশ্রুতি। নির্বাচিত হওয়ার পর এ নিয়ে কাজ শুরু করেছেন তারা। আগে খাবারের যেখানে রাখা হতো সবগুলো খোলা থাকতো, এখন যদি দেখেন সবগুলো মোটামুটি ঢাকা থাকে। ক্যান্টিনের দিকে আমরা মূলত ফোকাস করেছি। আপুরা ভালোই কাজ করতেছে, দেখা যাচ্ছে যে কিছু অনিয়ম ছিল সেগুলা চেঞ্জ হয়েছে। খাবারের মান অনেকটুকু পরিবর্তন হয়েছে। এছাড়া নতুন রিডিং রুম, পানির ফিল্টার, ফ্রিজ, ছারপোকা দমন, রিডিং রুমে এসি, সাইকেল স্ট্যান্ড নির্মাণের মতো কাজে হাত দিয়েছেন ডাকসু ও হল সংসদের নেতারা। ছারপোকার সমস্যাটা সেটাকে আমরা এই বন্ধের মধ্যে আমরা হল থেকে যাতে সব রুমে ওষুধ প্রোভাইড করে সেটা নিয়ে কাজ করতেছি। তবে হলের ক্যান্টিনে এখতিয়ারের বাইরে গিয়ে জরিমানা করা নিয়ে শিক্ষার্থীদের মাঝে আছে মিশ্র প্রতিক্রিয়া।
আমাদের ক্যাম্পাসের যে সকল শিক্ষার্থী আছে সবাই এটাকে পজিটিভলি নিছে। যেহেতু এখানে প্রশাসন আসলে খুব ভালো মতো ফাংশন করতেছে না, ওই জায়গা থেকে উনি হচ্ছে এই কাজটা করছেন। কোনো হল প্রশাসনকে নিয়ে যদি কাজটা করতেন তাহলে ওনার এই ভ্যালিডিটি নিয়ে প্রশ্নটা উঠতেন আর কি। কেন্দ্রীয় ডাকসু ভিপি বলছেন আবাসন সংকট নিরসনে একটি নতুন হল নির্মাণের জন্য কাজ চলছে। যে সমস্ত শিক্ষার্থীরা প্রথম বর্ষে সিট পায় না তাদের জন্য একটা আবাসন ভাতার ব্যবস্থা করা হয়, সেটা নিয়ে আমরা প্রশাসনের সাথে কথা বলছি। আমরা যতগুলো ইশতেহার দিয়েছি আমরা তো সেগুলো করবই, আমরা তার চেয়ে আরও 3 গুণ বেশি কাজ করবো ইনশাআল্লাহ, আমরা সেই ব্যাপারে কমিটেড। বিশেষজ্ঞরা বলছেন ডাকসু ও হল সংসদের নেতৃত্ব শিক্ষার্থীদের সমস্যা ও সংকট খুঁজে বের করে কর্তৃপক্ষের সামনে তুলে ধরতে পারে। এই যে প্রত্যাশার চাপ নিয়ে বর্তমান নেতৃত্ব নির্বাচিত হয়েছে এবং শিক্ষার্থীদের যে প্রত্যাশা তাদের কাছে, আমি আশা করি তাদের সেই দায়িত্বশীল আচরণ তারা রাখবেন। এই রুমটি 4 জনের জন্য বরাদ্দ ছিল, কিন্তু এখানে রয়েছেন 8 জন। ছোট এই খাটগুলোতে একজনের থাকার কথা থাকলেও এখানে গাদাগাদি করে থাকছেন 2 জন। এই যখন বাস্তবতা, তখন ডাকসু নির্বাচন এসেছিল শিক্ষার্থীদের আশার আলো হয়ে। শিক্ষার্থীরাও তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন যেন তাদের সমস্যাগুলো দূর হয়। নির্বাচিত প্রার্থীরা বলছেন 1 বছরের মধ্যেই সমাধান হবে তাদের সকল সমস্যার। এবার দেখার পালা সময় শেষে কতটা বাস্তবায়িত হয় তাদের প্রতিশ্রুতি। ফাহিয়ান হামিম, মাছরাঙা সংবাদ, ঢাকা। তীব্র গ্যাস সংকটে 7 মাস ধরে বন্ধ রয়েছে দেশের অন্যতম ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা। এতে প্রতি মাসে লোকসান হচ্ছে অন্তত 135 কোটি টাকা। দীর্ঘদিন বন্ধ থাকায় নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রপাতি। ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার আশেক মান্নান হিমেলের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের অন্যতম বৃহৎ ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ ইউরিয়া সার কারখানা 1981 সালে প্রতিষ্ঠার পর বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করে 1983 সালে। শুরুতে দৈনিক উৎপাদন সক্ষমতা 1600 টন থাকলেও বর্তমানে নেমে এসেছে 1200-র ঘরে, যার দাম 4.5 কোটি টাকা। কিন্তু গ্যাস সংকটে গত 7 মাস ধরে সার উৎপাদন বন্ধ রয়েছে কারখানাটিতে। অথচ ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ সহ 10টি জেলার কৃষকরা নির্ভর করে সেখানে উৎপাদিত সারের উপর। 2022-23 অর্থ বছরে সার উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল 3 লাখ টন ও উৎপাদন হয়েছিল 1,57,420 টন। 2023-24 অর্থ বছরে 1 লাখ টনের লক্ষ্যমাত্রার বিপরীতে উৎপাদন হয়েছিল মাত্র 48,453 টন। অথচ কারখানাটির উৎপাদন সক্ষমতা 4 লাখ টনের বেশি। কারখানা বন্ধ থাকায় বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে আগামী বোরো মৌসুমে। বিশ্বে একটা টালমাটাল অবস্থার কারণে যে কোনো সময় সারের মূল্য বহির্বিশ্বে বেড়ে যেতে পারে, তখন আপনি কি করবেন? এই ফ্যাক্টরিগুলো না চলে যদি বসাই ফেলেন তখন আপনি আমদানি করতেও পারবেন না, যেখানে দেশের খাদ্য নিরাপত্তা বিরাট একটা শঙ্কার মধ্যে পড়বে। চেয়ারম্যান স্যার ভিজিট করছে, ডাইরেক্টর স্যাররা ভিজিট করছে এবং হেড অফিসে আমাদের থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে আমাদের কারখানা চালু হবে এবং আমরা ওইটা আশাবাদী। আমাদের এখানে শ্রমিক কর্মকর্তা আমরা সবাই আশাবাদী যে অন্যান্য কারখানা চালু হওয়ার সাথে সাথে আমাদেরও চালু হবে। দীর্ঘদিন বন্ধ থাকার ফলে নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রপাতি। কাজ না থাকায় বেকার সময় পার করছেন শ্রমিকরা। আজকে আপনার গ্যাসের অভাবে এই হাজার হাজার কোটি টাকার যন্ত্রপাতিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এরকম যদি ভাবে চলতেই থাকে তাহলে তো আমরা ভবিষ্যতে সার উৎপাদন করতে পারবো না। গ্যাস না দেওয়ার কারণে ফ্যাক্টরি টোটালি বন্ধ এবং শ্রমিক কর্মচারীদের একটা হতাশা বিরাজ করতেছে। বিশেষজ্ঞরা বলছেন এমন একটি সার কারখানা তৈরি করতে এখন অন্তত 20,000 কোটি টাকা দরকার হবে। জেলা প্রশাসক বলছেন এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তো এনিহাও আমার কথা হয়েছে অলরেডি, আমাদের যে কনসার্ন যারা দপ্তর আছে মানে মন্ত্রণালয়, ওখানে আমাদের সাথে কথা হয়েছে, এর আগে যোগাযোগ করেছে, সিদ্ধান্ত নেওয়া হচ্ছে গ্যাস ছাড়া। বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের হিসেবে দেশে প্রতি বছর গড়ে 26 লাখ টন ইউরিয়া সার দরকার হয়, যার অন্তত 10 লাখ টন দেশে উৎপাদন সম্ভব। মাছরাঙা নিউজ ডেস্ক। আন্তর্জাতিক ফিলিপাইনের মধ্যাঞ্চলের শক্তিশালী ভূমিকম্পে অন্তত 69 জন নিহত হয়েছেন। এই ভূমিকম্পে দেশটির সেবু দ্বীপে অনেক ভবন ধসে পড়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে স্থানীয় সময় মঙ্গলবার রাত 9:50 সেবু দ্বীপের উত্তর প্রান্তে বোগোস শহরের কাছে 6.9 মাত্রার ভূমিকম্পটির উৎপত্তি হয়। ফিলিপাইনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে ভূমিকম্পের পর উদ্ধার কাজ চলছে। নিহতের সংখ্যা বাড়তে পারে। বোগোস শহরের প্রায় 90,000 মানুষের বসবাস। উদ্ধারকারীরা জানিয়েছেন শহরটিতে নিহত 3 জনের বাড়ি ভূমিধসে চাপা পড়েছে। ভূমিকম্পের কারণে বিভিন্ন সড়কের ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতির মুখে পড়েছে বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা।
প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে পরিচালক পদ থেকে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সঙ্গে ক্যাটাগরি 1 ও 3 মিলিয়ে মনোনয়ন প্রত্যাহার করেছেন আরও 13 পরিচালক প্রার্থী। আসমাউল মুত্তাকিনের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন নোংরামিতে পরিণত হয়েছে, আর এই নোংরামির কারণে ক্রিকেট শতভাগ হেরেছে। সঙ্গে ভোটের ফিক্সিং বন্ধ করার দাবি জানিয়ে বিসিবি নির্বাচন থেকে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। 6 অক্টোবরের বিসিবির নির্বাচনের জন্য মনোনয়ন প্রত্যাহার ও প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশের দিন সকালেই ঘটে এই ঘটনা। এটা হলো আমাদের একটা ওয়ে অফ প্রোটেস্ট, যে এখান থেকে এসে যে এই নোংরামির পার্ট আমরা থাকতে পারবো না। এখানে ধরেন বিভিন্ন ধরনের বিভিন্ন সময় অনেক ধরনের কথা বলা হয়েছে, বাট এন্ড অফ দ্য ডে আমার কাছে মনে হয় যে এই নোংরামির সাথে আমরা কোনো দিক থেকে কোনোভাবে পার্ট রাখতে পারবো না। যারা বোর্ডে আছেন তারা যদি এভাবে করে ইলেকশন করতে চান করতে পারেন, জিততেও পারেন, বাট আজকে ক্রিকেট 100% হেরে গেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আপনারা বলেন বড় গলায় যে বাংলাদেশে ফিক্সিং বন্ধ করা লাগবে, আগে ইলেকশনের ফিক্সিং বন্ধ করেন, পরে ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার চিন্তাটা করি। তামিম ছাড়াও এবারের নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন আরও 13 পরিচালক প্রার্থী। এর মধ্যে ক্লাব ক্যাটাগরির প্রার্থীরা হলেন বিএনপির 4 নেতার ছেলে সাইদ আহমেদ ইব্রাহিম, মির্জা ইয়াসির আব্বাস, ওমর শরীফ মোহাম্মদ ইমরান ও আবুল বাশার এবং সৈয়দ বোরহানুল ইসলাম, রফিকুল ইসলাম বাবু, মাসুদুজ্জামান, আসিফ রব্বানী, সাব্বির আহমেদ রুবেল, সাইফুল ইসলাম শফু, নাজমুস সাকিব, ফাহিম সিনা ও ওমর শরীফ মোহাম্মদ ইমরান। আমাদের একটা বিশাল প্রতিবাদ ছিল যে ক্লাবগুলি কেন বাদ দিবে। যখন এই ক্লাবগুলি নিয়ে অনেক কিছু করা হয়েছিল তখন কিন্তু কেউ প্রতিবাদ করেনি, তখন কিন্তু অনেক ব্যবস্থা নিতে পারত। এছাড়াও 1 নম্বর ক্যাটাগরি থেকে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ও 3 নম্বর ক্যাটাগরির পরিচালক প্রার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীরও তাদের প্রার্থিতা সরিয়ে নেন এবারের বিসিবি নির্বাচন থেকে। আসমাউল মুত্তাকিন, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। দর্শক, দুপুরের সংবাদ শেষ করছি। যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। প্রত্যাবাসনে রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান। জাতিসংঘে এই বিষয়ক সম্মেলনে বললেন প্রধান উপদেষ্টা। সংকট নিরসনে 7 দফা প্রস্তাব। সচেতন কর্মকাণ্ডে কিশোরগঞ্জের হাওর থেকে হারিয়ে গেছে 70 প্রজাতির দেশি মাছ। হুমকির মুখে পড়বে খাদ্য নিরাপত্তা, বলছেন গবেষকরা। বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল। মনোনয়ন প্রত্যাহার বিএনপির 4 নেতার ছেলেদেরও। ভোটের ফিক্সিং বন্ধের দাবি। দর্শক, এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।